এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আর সেই ফ্ল্যাটে বাংলাদেশে এসেছে রাফান চৌধুরী। চৌধুরীর বাড়ির একমাত্র ছেলে তিনি এবং বাবার একমাত্র আদরের সন্তান বলা চলে। কিন্তু কোনো একটা দুর্ঘটনার জন্য এতদিন তাকে বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে হয়েছে। তার জন্য যে মানুষটা দায়ী, সেই মানুষটাকে কোনোদিনও ক্ষমা করবে না আয়ান চৌধুরী। এয়ারপোর্ট থেকে বাইরে বের হতেই দেখতে পেল তার পরিবারের সবাই তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। তার মা বাবা, দাদা দাদু এবং চাচা চাচি সহ ছোট ভাই বোনেরাও। সে এগিয়ে গিয়ে প্রথমে মা বাবাকে সালাম করলো, তারপর দাদা দাদির সঙ্গে সালাম করে কৌশল বিনিময় এবং অতঃপর ফ্যামিলি সবার সঙ্গেই কথাবার্তা বলল। সবাই মিলে এয়ারপোর্টের বাইরে আসলো। তখনই আইন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা আলাদা বাড়িতে যাও আর আমি একা একাই একটা গাড়ি নিয়ে পৌঁছে যাব বাসায়। আয়নের এমন কথাই কোনোভাবেই তার বাবা রাজি হচ্ছিল না, কারণ এতদিন পর ছেলেটা বাংলাদেশে ফিরে এসেছে। মোটামুটি 10 বছর পর এতদিন এসে বাড়ির রাস্তাঘাট চিনে কি চিনে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তার উপর তার আবার গ্রামে থাকে, এখান থেকে মোটামুটি প্রায় 4 ঘন্টার রাস্তা। তাই সে একা চিনে যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে যত চিন্তা। কিন্তু আমাদের গল্পের নায়ক আয়ন কারোর কোনো কথাই শোনে না। তার একটাই কথা, একাই যাবে। আর সে তার কথাতেই অনড় হয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেল। তার ফ্যামিলি মেম্বাররা অন্য গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু তারা পথে মধ্যে কোথাও আয়নের গাড়ি দেখতে পেল না, যেটা নিয়ে তারা অনেকটাই চিন্তায় পড়ে গেল। কিন্তু আয়নের মনে ছিল অন্যরকম চিন্তা, কারণ সে যখন আমেরিকা থেকে পড়াশোনা করত তখন বাংলাদেশি একটা মেয়ের সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকে তাদের বন্ধুত্ব, অতঃপর ভালো লাগা, আর সেই ভালো লাগাকে তারা ভালোবাসায় রূপান্তরিত করে। আর আজ দীর্ঘ 5 বছর পর সেই মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছে আয়ান। মেয়েটাকে আয়ান কথা দিয়েছিল বাংলাদেশে এসেই বাড়ি যাওয়ার আগেই সে মেয়েটার সঙ্গে একবার দেখা করবে, আর সেই কথা রক্ষা করতেই আয়ান যাচ্ছে। মেয়েটাও তার জন্য বসে অপেক্ষা করছে। মেয়েটার দেওয়ার ঠিকানায় প্রায় কাছাকাছি চলে এসেছিল আয়ান, কিন্তু হঠাৎ করে একটা লেডি বাইকারের সঙ্গে তার গাড়িটা ধাক্কা লেগে গেল। তার গাড়ির সেরকম কোনো ক্ষতি না হলো, সে লেডি বাইকার বাইক নিয়ে ছিটকে রাস্তার সাইডে পড়ে গেল। বাইকার মেয়েটা প্রচন্ড ব্যথা পেয়েছে, মেয়েটা ব্যথায় চিৎকার করছে। হেল্প 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 মি প্লিজ, কে কোথায় আছেন? বাঁচান আমাকে প্লিজ, হেল্প মি। এভাবেই চিৎকার করছিল। নদীর চিৎকার শুনে আশপাশ থেকে অনেকেই ছুটে আসে, আর আয়ানও গাড়ি থেকে বের হয়ে আসে। তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ফেলে রেখে সে চলে যাবে অতটাও অমানুষিক হয়নি। আর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল মেয়েটা অনেক বেশি ব্যথা পেয়েছে, ডান পাটা ভেঙে গেছে। আশপাশের মানুষগুলো নদীকে জিজ্ঞাসা করতে থাকে কিভাবে হয়েছে। তখন নদী সবাইকে সবকিছু খুলে বলে আর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করতে থাকে। আশপাশের মানুষগুলো সম্পূর্ণ বিষয়টা জানতে পেরে আয়নের দিকে তেড়ে আসছিল তাকে মারার জন্য, কিন্তু আয়ন তাদেরকে সেই সুযোগ না দিয়ে সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলে। আর তারপর সে নিজে নদীকে নিজের গাড়িতে বসে হসপিটালে নিয়ে আসলো। এদিকে নদীর জ্ঞান হারিয়ে ফেলে আয়ন তাকে হসপিটালে অ্যাডমিট করে, আর ডাক্তার তার বেশ কিছু টেস্ট করে, তারপর ট্রিটমেন্ট শুরু করে। আর ঠিক ওই মুহূর্তে ডাক্তার সে আয়নকে বলতে থাকে, দেখুন, ওনার পায়ের দুটো হাড় ভেঙে গেছে, ওনাকে একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আর গুলো ঠিক করার জন্য তার জন্য আপনাকে বন্ড সাইন করতে হবে। কিন্তু ডাক্তার, আমি তো ওনার ফ্যামিলির কেউ নই। আমি জাস্ট নাকি এখানে নিয়ে এসেছি শুধুমাত্র এই কারণে যে আমার গাড়ির সঙ্গে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু তাহলে তো আরো ঝামেলায় পড়ে গেলাম, কারো বন্ড সাইন ছাড়া আমরা এভাবে অপারেশন থিয়েটারের রোগীকে নিয়ে যেতে পারি না। প্লিজ, আপনারা এরকম বলবেন না। একটু মানবিকতার দিক দিয়ে চিন্তা করুন। মেয়েটার অপারেশন সময় মতো না হলে প্রবলেম হয়ে যেতে পারে। আপনারা টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। টাকা যা লাগে আমি দিচ্ছি, কিন্তু আপনারা অপারেশনের ব্যবস্থা করুন। দেখুন, সবকিছু তো আর আপনার কথায় হবে না। হসপিটালের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আপনি সেটা বোঝার চেষ্টা করুন। আরে, আপনার কাছে আপনি হসপিটালে
ফর্মালিটিস আগে নাকি একজন মানুষের প্রাণ আগে? আচ্ছা ঠিক আছে, কোথায় সাইন করতে হবে বলুন, আমি সাইন করে দিচ্ছি, কিন্তু আপনি ওনার চিকিৎসা শুরু করুন। এই বলে আয়ন বন্ড পেপারে সাইন করে দিল আর তার অ্যাকাউন্ট থেকে অপারেশনের সমস্ত খরচ হসপিটালের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। আর তারপরে নদীর চিকিৎসার কার্যক্রম শুরু হলো। এদিকে তার বাড়ির সবাই ততক্ষণে বাড়িতে পৌঁছে গেছে, আয়নের জন্য অপেক্ষা করছে, কিন্তু আয়নের বাড়ি পৌঁছানোর কোনো নামগন্ধ নেই। এদিকে আয়োজিত আজকের এই প্রথমবার বাংলাদেশে এসেছে, তাই তার কাছে বাংলাদেশে কোনো সিম কার্ড নেই, যার কারণে সে বাংলাদেশে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বাড়ির সবাই ভীষণ রকম চিন্তায় পড়ে গেছে, কোথাও কোনো দুর্ঘটনা হলো কিনা সেটাই এই চিন্তা করছিল তারা। তখনই এই ব্যাপারটা আয়নের মাথায় আসে, তাই সে হসপিটালের টেলিফোন বুথ থেকে তার বাড়িতে ফোন করে আর সঙ্গে সঙ্গে খবরটা জানিয়ে দেয়। কথাটা শোনা মাত্রই তার বাড়ির লোকজন মানে তার বাবা কাকারা হসপিটালের অ্যাড্রেস জানতে চায় আয়নের কাছে, আর তারপরে আয়ন তাদেরকে সেই অ্যাড্রেস দিলে তারা হসপিটালে চলে আসে। নদী তখন অপারেশন থিয়েটারে আয়নের বাবা আয়নকে বলতে থাকে, কিন্তু বাবা, কি করে হলো এসব? বাবা, আসলে আমি বুঝতে পারিনি এমন কিছু একটা হয়ে যাবে। আমি তো ঠিক থাকি, রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিলাম, হঠাৎ করে এই মেয়েটা বাইক নিয়ে আমার গাড়ির সামনে পড়ে গেল। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নেই, তুই কোনো চিন্তা করিস না, আমরা দেখছি কি করা যায়। আর তার আগে মেয়েটার জ্ঞান ফিরে আসুক, আমরা মেয়েটার সঙ্গে কথা বলি। আচ্ছা, পুলিশ কি ওই জায়গা থেকে কোনো সেল ফোন উদ্ধার করেছে, যেটা দিয়ে আমরা মেয়েটার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারি? বাবা, আমি এসব ব্যাপারে কোনো কিছুই জানি না। অ্যাক্সিডেন্টের পর আমি শুধু মেয়েটাকে নিয়ে এখানে চলে এসেছি। মেয়েটার সঙ্গে কি ছিল না ছিল সেসব কিছু নিয়ে আমি কোনো কিছুই চিন্তা করিনি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই একটু শান্ত হ, এইসব কিছু নিয়ে চিন্তা করিস না। এমন অ্যাক্সিডেন্ট হতেই পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আছি তো, আমরা ঠিকঠাক সবটা সামলে নিব। এই বলে আয়নের বাবা আয়নকে সাহস জোগাতে লাগলো আর তারা অপেক্ষা করতে লাগলো অপারেশনের পর মেয়েটার জ্ঞান ফিরে আসার জন্য, মেয়েটার সঙ্গে একটাবার দেখা করে কথা বলার জন্য। কিছুক্ষণ পরে এই মেয়েটার অপারেশন থিয়েটার থেকে কেবিনে শিফট করা হলো। প্রায় 2 ঘন্টা পর মেয়েটার জ্ঞান ফিরে আসলো। ডাক্তার তাদেরকে খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আয়ন এবং তার পরিবারের সবাই সেখানে পৌঁছে গেল, কিন্তু সবাই মেয়েটাকে দেখে একদম চমকে গেল। মেয়েটা তো তাদেরই খুব চেনা। আপনারা একদমই ঠিকই শুনতে পেয়েছেন, মেয়েটাকে আয়নের বাবা এবং তাদের পরিবারের সবাই খুব ভালো করে চেনে। মেয়েটা অন্য কেউ নয়, তাদের একমাত্র বোনের মেয়ে। আয়নের বাবা মেয়েটার দিকে এগিয়ে গেলেন আর তারপর তার মাথায় হাত রেখে বলতে লাগলেন, কি ব্যাপার মা, তোর শরীরটা এখন কেমন আছে? এই তো মামা, আগের চাইতে একটু বেটার ফিল করছি। কিন্তু তোমরা এখানে কিভাবে আসলে? আর আমাকেই বা এখানে কে নিয়ে এসেছে? সেই সব কিছু তোর জেনে কোনো কাজ নেই, তুই এখন বিশ্রাম নে, তোর এখন বিষম বিশ্রাম নেওয়া প্রয়োজন। এসব নিয়ে কিছু চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, আমরা তোর মা বাবাকে খবর দিচ্ছি, তারা তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে। কিন্তু মামা, আমাকে এখানে কে নিয়ে আসলো সেটা তো আমার জানার প্রয়োজন। নদী পিছন থেকে এই কথাটি বলতে থাকে, কিন্তু ততক্ষণে আয়নের বাবা কাকারা সবাই ওনাদের কেবিন থেকে বের হয়ে বাইরে চলে আসে। এদিকে আয়ন এখনো ওয়েটিং রুমে বসে আছে। তার বাবা এবং কাকারা কেবিন থেকে বের হওয়ার পরে আয়ান তার বাবার কাছে ছুটে গেল আর তার বাবাকে বলতে লাগলো, বাবা, মেয়েটি এখন কেমন আছে? আমি কি মেয়েটির সঙ্গে দেখা করতে পারি? না বাবা, মেয়েটির সঙ্গে তোমার দেখা করার কোনো প্রয়োজন নেই। আমরা মেয়েটির সঙ্গে কথা বলেছি, মেয়েটির বাবা মা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে। তুমি এখান থেকে চলে যাও, আমরা মেয়েটির বাবা মার সঙ্গে কথা বলে টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে চলে আসবো। কিন্তু বাবা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমাকে একটাবার মেয়েটার সঙ্গে দেখা করতে দাও। আয়নের বাবা ছেলের কোনো কথাই শুনলো না। তিনি ছেলেকে হসপিটাল থেকে বের করে দিলেন এবং আয়নকে তিনি বাড়িতে চলে যেতে বললেন। এদিকে এতদিন পর বাংলাদেশ ফিরে যাই এসেছে আয়ন, এখন বাবার কথার অবাধ্য হতে চায় না। সে তাই বাবার কথা অনুযায়ী হসপিটাল থেকে বের হয়ে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পৌঁছালো নদীর মা বাবা। নদীর মা বাবা হসপিটালে এসে সোজা নিজের মেয়ের সঙ্গে দেখা করতে চলে গেলেন। তারা নদীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন আর তারপরে ওয়েটিং রুমে এসে দেখেন আয়নের বাবা এবং কাকারা সেখানে বসে আছে। নদীর আম্মু আয়নের বাবার দিকে এগিয়ে গেলেন আর তারপর বলতে লাগলেন, ভাইজান, এসব কি করে হয়েছে আর আপনারা এখানে কি করছেন?
আয়নের বাবা সবকিছু খুলে বলল। সবকিছু শুনে নদীর আম্মু রেগে আগুন হয়ে গেল আর বলতে লাগলেন, ভাইজান, আমি বলেছিলাম না আপনার এই ছেলে আমার মেয়েকে যতদিন পর্যন্ত পৃথিবী থেকে নিঃশেষ করে না দিবে ততদিন পর্যন্ত থাকবে না। কিন্তু আপনারা তো আমার কথাই শুনছেন না। এখন তো বুঝতে পেরেছেন আপনার ছেলেটা কত অশুভ আর অলক্ষী। তখন সেই কথাটিতে বাধা দেন আয়নের ছোট চাচা। তিনি বলতে থাকেন, দেখো বোন, তোমার সন্তান যখন তোর কাছে ভীষণ প্রিয়, তেমনি ভাইজানের সন্তানও তার কাছে ভীষণ প্রিয়। এতটা বছর ছেলেটা এত দূরে রয়েছে আর এতদিন পর বাংলাদেশে ফিরে এসছে। এখন আর প্লিজ এগুলো নিয়ে ঝামেলা করিস না। আমি ভাই তোদের সঙ্গে কিছু নিয়ে কোনো ঝামেলা করতে চাই না। এত বছরেও তোর ছেলেটা নিজেকে শুধরাতে পারেনি, এখনো তোর ছেলে আমার মেয়েকে শেষ করে দিতে চায়। কিন্তু কেন বলতো? প্লিজ বোন, তুই ভাইজানকে আর আয়ানকে এভাবে ভুল বুঝিস না। এটা জাস্ট কোইন্সিডেন্ট। দেখ, তোদের সঙ্গে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। প্লিজ তোরা এখন এখান থেকে চলে যা। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট, সব সামনে নিতে পারবো। এই বলে নদীর আম্মু কান্না করতে করতে সেখান থেকে চলে যান। আয়নের বাবা কিছু বলতে চাইলো আর বলতে পারলেন না। এদিকে আয়নের চাচারা তখন আয়নের বাবাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসেন। আয়ন বাড়িতে আসতেই বাড়িতে উৎসবের জোয়ার পড়ে গেল। সবাই আয়নকে নিয়ে অনেক আনন্দ করতে লাগলো, কিন্তু আয়ন কোনোভাবেই নিজেকে এই আনন্দে সামিল করতে পারছিল না। তার মনে শুধু একটাই চিন্তা করছিল, ওই মেয়েটা এখন কেমন আছে। ওই মেয়েটার সঙ্গে একবার অন্তত দেখা করা উচিত ছিল। তার চাইতে ভীষণ রকম ভাবে তাকে এটা ভাবার চেয়ে যে তার বাবা কেন ওই মেয়েটার সঙ্গে তাকে দেখা করতে দিল না। ঠিক তখনই তার পিচ্চি চাচাতো বোন রিয়া এসে তাকে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তোমার মুখটা এমন গম্ভীর কেন? এত বছর পর বাড়িতে ফিরে এসেছো আর এখন তুমি এইভাবে গম্ভীর হয়ে ঘরে বসে আছো? না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি, তাই আর কি। কি হয়েছে বলো না, আমি শুনছি তো। না রে আমার পিচ্চি বোনটা, তুই এসব শুনে কোনো লাভ নেই। চল তোদের সঙ্গে আড্ডা দেওয়া যাক। এই বলে আয়ন রিয়ার সঙ্গে বাড়ির পেছনে পুকুর পাড়ে চলে আসলো। সেখানে সবাই মিলে অনেক সময় আড্ডা দিল, কিন্তু তারপরও আয়নের মন শুধু ওই মেয়েটার কাছে পড়ে আছে। কে এই মেয়েটা, কি এই মেয়েটার পরিচয়, সেটা তাকে জানতে হবে। এই চিন্তা মনে নিয়ে পরের দিন সকালবেলা কাউকে কিছু না জানিয়ে বাইক নিয়ে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। আয়ন হসপিটালে এসেই রিসেপশনে চলে গেল আর তারপর রিসেপশনে মেয়েটার কাছ থেকে জেনে নিল নদী কোন কেবিনে আছে। সেখান থেকে সোজা আয়ন মেয়েটার কেবিনে চলে গেল। মেয়েটা তখন ঘুমাচ্ছিল, তার পাশে অন্য কেউ ছিল না। সেই সুযোগে মেয়েটার পাশে গিয়ে একটা চেয়ার টেনে বসলো। মেয়েটার কি সুন্দর মায়াবী চেহারা আছে না, চোখের পলক ফেলতে ভুলে গেছে আয়ান। একদম অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তখনই হঠাৎ করে নদীর ঘুম ভেঙে গেল। একটা ছেলেকে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নদী তখন আয়ানকে বলতে থাকে, এই যে হ্যালো, এক্সকিউজ মি, কে আপনি? আর এভাবে আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? না মানে আসলে আপনাকে দেখছিলাম, এই আর কি। মানে আপনি কি বলছেন? আর আপনি এখানে আসলেন কিভাবে? আমার আব্বু আম্মু কোথায়? ও সরি, আপনার আব্বু আম্মু মনে হয় বাইরে আছে। বাই দ্য ওয়ে, আপনার শরীর এখন কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আগের চাইতে বেটার ফিল করছি। কিন্তু আমি সত্যি এখন আপনাকে চিনতে পারলাম না। আসলে হয়েছে কি, আপনার গতকাল যেই গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটাতে আমি ড্রাইভ করছিলাম। মানে কি? আমি তো আপনার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আপনি এখন আজ আবার আমার সঙ্গে দেখা করতে এসেছেন? কত বড় দুঃসাহস আপনার! আসলে আমি আপনাকে সরি বলতে এসেছি আর আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। গতকাল আপনার সঙ্গে আমার দেখা হয়নি। জানি না কেন আমার আব্বু আপনার সঙ্গে আমাকে দেখা করতে দিচ্ছিল না, তাই আমাকে এখান থেকে চলে যেতে হয়েছিল। মানে আপনার আব্বু কেন আপনাকে আমার সঙ্গে দেখা করতে দিল না? কে আপনার আব্বু? আয়ন কোনো কিছু বলতে যাবে, ঠিক ওই মুহূর্তে নদীর আম্মু আম্মু দুজনে কেবিনের ভিতর প্রবেশ করে। আয়নকে সেখানে দেখে তারা ভীষণ রকমই রেগে গেল আর বলতে লাগলো, এই হারামজাদা, তুই এখানে কেন এসেছিস? আমার মেয়ের জীবনটাকে বরবাদ করে দিতে?
নদীর আম্মুর এই কথাই নদী এবং আয়ন দুজনই ভীষণ রকম অবাক হয়। তারা কোনোভাবেই ভেবে পায় না হঠাৎ করে নদীর আম্মু এমন কথা কেন বলছে। নদীর আম্মুর এমন আচরণে বসে থেকে উঠে দাঁড়ায় আয়ন, আর তারপরে সে নদীর আম্মুর সামনে দাঁড়িয়ে বলতে থাকে, দেখুন আন্টি, মানছি আমি অপরাধ করেছি, তবে সেখানে ভুলটা আমার একার ছিল না। আমি তো রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিলাম, আর সেখানে আপনার মেয়ে হুট করে আমার গাড়ির সামনে চলে আসে। চুপ কর বেয়াদব, আর একটা কথা বলবি না। চুপচাপ এখান থেকে চলে যাও। আমি তোর চেহারাটাও দেখতে চাইছি না। আমি খুব ভালো করেই জানি তুই ইচ্ছাকৃত ভাবে এটা করেছিস। তখনই তার আম্মুর কথাই বাধা দেয় নদী, আর নদী তখন আম্মুকে বলতে থাকে, হ্যাঁ আম্মু, ওখানে একটা মোড় ছিল, আমরা কেউই জানতাম না এভাবে হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্লিজ তুমি ওনাকে এভাবে দোষারোপ করে কথা বলো না। একজন অপরিচিত মানুষের সঙ্গে এতটা খারাপ আচরণ করো না। আরো চমকায় নদী এবং আয়ান। তারা কোনোভাবেই বুঝতে পারে না কি হতে চলেছে আর কি হয়েছে এখানে। আয়ন তখন নদীর আম্মুর আরো কাছে গিয়ে দাঁড়ায়, আর তারপর বলতে থাকে, আন্টি, আপনি কি বলতে চাইছেন আমি সত্যিই বুঝতে পারছি না। আমার পরিচয়ের সঙ্গে আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার কি আদৌ কোনো সম্পর্ক আছে? তখনই নদী এবং আয়ন দুজনকেই অবাক করে দিয়ে নদীর আম্মু যেটা বলল সেটার জন্য নদী এবং আয়ন কেউই একদম প্রস্তুত ছিল না। কি ভিউয়ার্স, আপনারা ঠিক এটার জন্যই অপেক্ষা করছিলেন তো? আসলে কি হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে সে বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করা যাক। চুপ কর তুই। আমি তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাইছি না। তুই জানিস এই ছেলের পরিচয় কি? কেন তুই ভুলে গেছিস? আজ থেকে 10 বছর আগে যেই কারণে তোকে বাংলাদেশ ছেড়ে আমেরিকা চলে যেতে হয়েছিল। মানে? আজ থেকে ঠিক 10 বছর আগে আমি তোকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আর এই ছেলে হলো তোর বড় মামার ছেলে। সে তোকে পুকুরের পানিতে ডুবে মারতে চেয়েছিল, যাতে সম্পত্তির ভাগ কাউকে না দিতে হয়। মানে এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই আয়ন বুঝতে পারে আসলে বিষয়টা কি হয়েছিল, কিন্তু সেখানে আয়নের কোনো দোষ ছিল না। আয়নের বয়স তখন 14 বছর, আর নদীর বয়স তখন 4.5 বছর এরকম হবে। নদীর বাবা তখন দেশের বাইরে থাকতো, আর সেই কারণে নদীর আম্মু একা একা বাড়িতে নদীকে নিয়ে থাকতে পারতেন না, সেজন্য তিনি বাবার বাড়িতে থাকতেন। আয়ন নদী দুজনে মিলে একসঙ্গে একদিন বিকালবেলা খেলাধুলা করছিল। তারা খেলতে খেলতে পুকুর পাড়ে চলে গেল। হঠাৎ করে দৌড় দিতে গিয়ে আয়নের পায়ের সঙ্গে লেগে নদী পুকুরের পানিতে ডুবে যায়। আয়ন তখন ছোট থাকায় বুঝে উঠতে পারছিল না এই মুহূর্তে তার কি করা উচিত। সে হাতে একটা লাঠি নিয়ে নদীকে বারবার বলছিল লাঠি তার ধরার জন্য। সে তাকে টেনে উপরে তুলে আনবে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারছিল না এটা সম্ভব ছিল না, কারণ নদী পানিতে পড়ে গিয়ে নড়াচড়া করতে করতে আরো গভীরের দিকে চলে যাচ্ছিল, আর আয়নের হাতে ছিল একটা ছোট্ট লাঠি মাত্র। সে পানি খেতে খেতে একদম ডুবে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে সেখান দিয়ে যাচ্ছিল আয়নের বাবা। তিনি সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি পুকুরের পানিতে চলে যান আর নদীকে তুলে দেন। তখন নদীর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল, বেঁচে থাকবে কিনা সেটাই সন্দেহ ছিল। তারপরও আল্লাহর রহমতে নদী বেঁচে যায়। তবে সেদিন থেকে শুরু হয় তাদের প্রতিহিংসা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনতে পেরেছেন। নদীর আম্মু তখন আয়নকে অনেক রকম দোষারোপ করতে থাকে। তুই ইচ্ছে করে আমার মেয়ের সঙ্গে এরকমটা করেছিস। ইচ্ছে করে আমার মেয়েকে বাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস, যাতে আমার মেয়েটা মরে যায়। না, ফুপু কি একদমই সেরকম নয়। আমরা দুজনে খেলতেছিলাম ওখানে। চুপ কর পিয়া, তবে একদম মিথ্যা কথা বলবি না। হয়েছিস তো মায়ের মতোই। এই বাড়িতে থাকি বলে তোর মায়েরও আমাকে সহ্য হয় না, আর তুইও আমার মেয়েটাকে সহ্য করতে পারিস না। কথাটা শুনেই রেগে যান আয়নের আম্মু, আর তিনি একমাত্র ননদের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন। আয়নের বাবাও বুঝতে পারেন এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু নিজের বোনকে কোনোভাবেই এটা বোঝাতে পারছেন না। নদীর আম্মু প্রচন্ড রকম রেগে গেছেন, তিনি চেঁচামেচি শুরু করে দিয়েছেন। আর তখনই সেখানে চলে আসে আয়নের দাদু। তিনিও ব্যাপারটা নদীর আম্মুকে বুঝিয়ে বলার চেষ্টা করেন, কিন্তু নদীর আম্মু কোনোভাবেই বিষয়টা বোঝার চেষ্টা করে না। তার একটাই কথা, আয়ন ইচ্ছাকৃতভাবেই এমনটা করেছে। দেখুন ভাইজান, আপনি একদম আমাকে বেশি বোঝানোর চেষ্টা করবেন না। আপনার বউ আমাকে এবং আমার মেয়েকে একদম সহ্য করতে পারে না, সেজন্যই আপনার বউ আপনার ছেলেকে এটা শিখিয়ে দিয়েছে। ফুপু, তুমি আম্মুকে এভাবে দোষারোপ করতে পারো না। এখানে আম্মুর কোনো দোষ নেই। বললাম তো আমি ইচ্ছাকৃত এমনটা করিনি। তখনই নদীর আম্মু ঠাস করে আয়নের গালে একটা চড় বসিয়ে দেন আর বলতে থাকেন,
তোর আর তোর মায়ের জন্য আমার বুঝি এই বাড়িতে আসাই বন্ধ হয়ে দিতে হবে। আমি বুঝতে পেরেছি তোরা আমার এই বাড়িতে আসাটা একদম মেনে নিতে পারিস না। ঠিক আছে, তোরা এই বাড়িতে থাক, আমি আর এই বাড়িতে কখনোই আসবো না। হ্যাঁ, এটা ঠিক আছে যে নদীর আম্মুর সঙ্গে আয়নের আম্মুর কখনোই সেরকম ভালো সম্পর্ক ছিল না, যেরকমটা ননদ ভাবির মধ্যে থাকা উচিত। তারা দুজন একদম সাবভেজির সম্পর্কে বিদ্যমান ছিল। আর নদীর আম্মুর এমন শক্ত গলার প্রতিবাদে সবাই এটাই মেনে নেয় যে হয়তোবা আয়নের আম্মু ইচ্ছে করে আয়নকে দিয়ে এই কাজটা করিয়েছে। তখন আয়নের আব্বু নদীর আম্মুকে বলতে থাকে, ঠিক আছে বোন, তুই কোনো চিন্তা করিস না। যদি তোর এরকমটাই মনে হয় তাহলে আমার ছেলে এই কাজটা করেছে, তাহলে আজকের পর থেকে আমার ছেলে আর এই বাড়িতে থাকবে না। আরে বাবা, এইসব তোরা কি শুরু করেছিস? আমি তো এখনো বেঁচে আছি, তাই নয় কি? এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার বয়স এখনো আমার রয়েছে। তাই প্লিজ আমি তাদেরকে অনুরোধ করে বলছি, একটু শান্ত হ। না মা, আমি আর শান্ত হয়ে থাকতে পারছি না। আজ তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো তোমার ছেলের বউ তোমার নাতিকে নিয়ে বাড়িতে থাকবে, নয়তো বা আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থাকবো। এমন কথাই আয়নের আম্মু ভীষণ রেগে যায়। গ্রামের ননদ ভাবির সম্পর্ক যেরকম হয়ে যায় আর কি, তিনিও তখন আয়নের বাবাকে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি নিজের ছেলেকে নিয়ে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবেন না, নিজের বাবার বাড়িতে চলে যাবেন। তখন আয়নের বাবাও এই সিদ্ধান্তে উপনীত হন। আয়ন তার মাকে নিয়ে তার নানার বাড়িতে চলে যাবে। আর তারপর কিছুদিন পরেই তার বাবা আয়নের পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে আয়নকে দেশের বাইরে কোথাও পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেবে। আয়ন তখন সবেমাত্র ক্লাস 10-এ পড়তো। অতঃপর কিছুদিন আয়ন তার আম্মুকে নিয়ে তার নানা বাড়িতেই থাকলো। তার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরেই তার বাবা ছেলে পাসপোর্টের বিশাল সমস্ত ব্যবস্থা করে তাকে দেশের বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে দেন। অতঃপর বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। আয়নের আম্মুকে আয়নের দাদু বাড়িতে নিয়ে আসেন আর নদীর আপু দেশে ফিরে আসে। নদীর আম্মু নিজের শ্বশুর বাড়িতেই চলে যান, কিন্তু এত বছরও নদীর আম্মু এই ব্যাপারটা ভুলতে পারবেন না। এটা কখনো কেউ ভাবেনি। তাই আয়ন নদীর আম্মুকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদের যদি এরকমটাই মনে হয়ে থাকে এই সব কিছুর জন্য আমি দায়ী, তাহলে এই সব কিছু ঠিক করে দেওয়ার দায়িত্ব আমি নিতে চাই। মানে এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? এসব ছেলে মানুষই বন্ধ করুন আর চুপচাপ এখান থেকে চলে যান। না, আমার ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। তখন আরো অনেক রেগে যান নদীর আম্মু। তিনি চিৎকার দিয়ে বলতে থাকেন, তুই যদি এখনই এবং এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে না যাস, তাহলে আমি তোকে পুলিশে দিতে বাধ্য হব। আশা করি এটা তোর জন্য সম্মানজনক হবে না। নদীও আয়নকে অনেক রিকোয়েস্ট করতে লাগলো এখান থেকে চলে যাওয়ার জন্য। আয়ন তখন আর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে চলে আসলো। আয়ন চলে যাওয়াই যেন একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়লো নদীর আম্মু। তখনই নদী তার আম্মুকে নিজের কাছে ডেকে নিল আর বলতে লাগলো, আম্মু, তুমি ওর সঙ্গে এরকম আচরণটা কেন করলে? ও তো তোমার আপন ভাইয়ের ছেলে ছিল। ওর সঙ্গে কি এরকম আচরণ করাটা তোমার একদম উচিত হয়েছে? চুপ কর, তুই একদম বেশি কথা বলতে আসিস না। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি খুব ভালো করেই জানি। এই বলে নিজের মেয়েকে ধমক দিলেন নদীর আম্মু। তখন নদী আর কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ শুয়ে রইল। এদিকে আয়ান ততক্ষণে বাড়িতে ফিরে আসে। অনেক সময় ধরে বাড়িতে না থাকায় সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। হঠাৎ আয়ান কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেল। আয়ান বাইক নিয়ে বাড়ির সামনে আসতেই সবাই দৌড় দিয়ে ছুটে এলো। আয়ানের আম্মু এসে আয়ানকে জিজ্ঞাসা করতে লাগলো, তুই সকালবেলা কাউকে কোনো কিছু না জানিয়ে কোথায় চলে গেছিলি? আর এতক্ষণ ধরে তুই কোথায় ছিলি? আম্মু, আমি খুবই টায়ার্ড, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, তারপর তোমাকে সবকিছুই খুলে বলবো। প্লিজ এখন আমায় জোরাজোরি করো না। এই বলে আয়ন কারোর প্রশ্নের উত্তর না দিয়ে রুমের ভিতর চলে গেল। রুমের ভিতরে একা একা বসে বসে মনে মনে ভাবতে লাগলো, তবে কি সেদিন আদৌ তার কোনো দোষ ছিল? এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা তো যে কারোর সঙ্গে হতে পারে, কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? এটা ভেবে কুল কিনারা পেল না আয়ান। প্রায় ঘন্টাখানেক পর তার আম্মু তার খাবারটা রুমের ভিতর দিয়ে গেল। সে তখনও একা একা চুপচাপ বসেছিল। তখন তার আম্মু তাকে বলতে লাগলো, আমি বুঝতে পারছি না বাবা, কি হয়েছে তোর? তুই কেনই বা এমন করছিস? এতদিন পর দেশে ফিরে এসেছিস, এখন অন্তত
আমাদের সঙ্গে একটু কয়টা দিন ভালোভাবে সময় কাটা। আম্মু, আমার কিছুই হয়নি, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও, আমাকে একটু আমার মতো থাকতে দাও, দয়া করে আমায় বিরক্ত করো না। আয়নের আম্মু তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে আয়ন বেশ কিছুক্ষণ একা একা চুপচাপ বসে থেকে তারপর ফ্রেশ হয়ে এসে খাবারটা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হলে এসে বাড়ি থেকে বের হয়ে মার্কেটে চলে আসলো। সেখান থেকে একটা নতুন ফোন কিনলো। সেদিন অ্যাক্সিডেন্ট, এরপর সে মোবাইলটা গাড়িতে ফেলে রেখেছিল আর সেখান থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। তাই একটা নতুন ফোন কিনা জরুরি প্রয়োজন। ফোনটা কিনে সঙ্গে সঙ্গে একটা সিম কার্ড কিনে ফোনটা অন করলো। আর তার গার্লফ্রেন্ড যেটা বাংলাদেশি নাম্বার তার জানা ছিল, তাই সে তখনই ওই নাম্বারে ফোন করলো। দুবার রিং হতে না হতেই ফোনটা রিসিভ করলো। আর তখনই অপর প্রান্ত থেকে তার গার্লফ্রেন্ড তাকে বলতে লাগলো, কি ব্যাপার রাজন, কোথায় হারিয়ে গেলে তুমি? সেদিন তো আমার সঙ্গে দেখা করতে আসবে বলে, কিন্তু আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম, একটা বারের জন্য আসলে না তুমি। আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, সবকিছুর জন্য আমি দুঃখিত। আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করতে চাই, কোথায় আসবো বলো? তুমি গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে চলে আসো, সেখানে আমি তোমার সঙ্গে দেখা করব। এই বলে তিশার আয়ন কথা বলা শেষ করে ফোনটা রেখে দিল। তারপর দিন সকালবেলা আয়ন তিশার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলো। দুজনের এই প্রথমবার সামনাসামনি বসে দেখা করা। প্রায় ঘন্টাখানেক চলে গেছে। দুজনেই চুপচাপ বসে আছে পার্কের একটা বেঞ্চে, কেউ কোনো কথাই বলছে না। তখনই হঠাৎ করে তিশা নিজের থেকে বলতে লাগলো, এইভাবে চুপচাপ বসে থাকবে নাকি কিছু বলবে? না মানে আসলে কোথা থেকে শুরু করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আচ্ছা তুমি আমায় একটা কথা বলো, যে এখন যদি আমি তোমার ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল দেই, তাহলে কি তারা এটা মেনে নেবে? দেখো, আমার ফ্যামিলি তো সেই কবে থেকেই আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, কিন্তু এখন তারা এটা মেনে নিবে কিনা সেটা আমি শিওর বলতে পারছি না। তবে তুমি তাদের সঙ্গে কথা বলে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তোমার বাড়ির ঠিকানা দাও, আমি আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাড়িতে যাব খুব তাড়াতাড়ি। এই বলে তিশার কাছ থেকে আয়নদের বাড়ির ঠিকানা নিয়ে চলে আসলো। তারপর চলে গেল আরো 2 দিন। আয়ন তার আম্মুর কাছে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে আয়নের আম্মু আয়নকে বলল, দেখ বাবা, সম্পর্ক করেছে সেটা ভালো কথা, কিন্তু এভাবে হুটহাট একটা মেয়ের সঙ্গে আমরা তোর বিয়ে দিতে পারি না। আমি একটা সম্পর্কে আগে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। মেয়েটার সঙ্গে আমার দীর্ঘ 5 বছরের সম্পর্ক, এটাই কি যথেষ্ট নয় মেয়েটার সম্পর্কে জানার জন্য? কিন্তু বাবা, তারপরও আমরা জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করি, এখানে সবার মতামতের একটা ব্যাপার স্যাপার আছে। আমি তোর আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো, তারপর দেখি তোর আব্বু আমাকে এ ব্যাপারে কি বলেন। আয়ন তখন তার মায়ের কথায় সম্মতি জানিয়ে নিজের রুমে চলে আসে। আর তারপর সে তিশাকে ফোন করে ব্যাপারটা জানালো। কথাটা শুনে তিশার মাথায় কেমন যেন আকাশ ভেঙে পড়লো। সে তখন আয়নকে বলতে লাগলো, আচ্ছা, আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না। আমরা এতদিন ধরে একটা সম্পর্কে কন্টিনিউ করছি, সেখানে বিয়ে করার জন্য তোমাকে এত কিছু কেন চিন্তা করতে হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, আসলে আমার আম্মু বলছে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই এখানে সবার পছন্দ আর মতামতের একটা ব্যাপার আছে। তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি তো সব দিক থেকে পারফেক্ট, আমার ফ্যামিলির সবার তোমাকে পছন্দ হবে। কিন্তু আমি এই সিদ্ধান্তে অমত পোষণ করেছি। আমি এটা কখনোই মেনে নেব না। তোমার যদি আমাকে বিয়ে করার হয় তাহলে তুমি এভাবেই আমাকে বিয়ে করো, নয়তো আমি বুঝে নেব তুমি কোনোদিন আমাকে ভালোবাসোনি। আরে এটা তুমি কেমন কথা বলছো? তোমাকে ভালোবাসিনি মানে তোমাকে যদি ভালো নাই বাসতাম এতদিন কি তোমার সঙ্গে আমি সম্পর্কে থাকতাম নাকি? তুমি যদি আমাকে ভালোবাসবে তাহলে এত কিছু চিন্তা করার কি আছে? আমি বুঝতে পেরেছি তোমার ফ্যামিলি চায় না তোমার ভালোবাসা পূর্ণতা পাক, তাই তারা এটা একটা অজুহাত দিচ্ছে। প্লিজ দিশা, তুমি যাই কিছু করো আর যাই কিছু বলো না কেন, আমার ফ্যামিলির সম্পর্কে এরকম অপবাদ দিও না। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুবই ভালো। হ্যাঁ, তোমার ফ্যামিলির মানুষ কতটা ভালো সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তাদের ফ্যামিলির একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেখানে তারা সেই ভালোবাসাকে সম্মান জানিয়ে ভালোবাসার পূর্ণতা না দিয়ে তারা মেয়েটার ব্যাপারে দোষ খুঁজে বের করার চেষ্টা করছে। দেখো, তারা আমাকে তোমার ব্যাপারে
দোষ বললেও তো আমি সেটা মানব না। আমি তোমাকেই বিয়ে করব। তুমি আমার উপর এইটুকু ভরসা রাখতেই পারো। তাহলে চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, তারপর দেখো তোমার ফ্যামিলির মানুষ ঠিকই মেনে নেবে। আই এম সরি তিশা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমি পালিয়ে বিয়ে করব। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি কখনোই আমার মা বাবাকে এমন কষ্ট দিতে চাই না। ওকে ফাইন, তাহলে তুমি আমাকে কষ্ট দিতে চাও, এই তো? ঠিক আছে, তোমাকে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে হবে না। আর তুমি আমার সঙ্গে কি সম্পর্ক রাখবে? আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না। যে আমাকে বিশ্বাস করতে পারে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এই বলে আয়ন ফোনটা কেটে দিল। এদিকে তিশার এমন ব্যবহারে আয়ন মনে মনে ভীষণ কষ্ট পেল, আর সে তার আম্মুকে সবকিছু খুলে বলল। তার আম্মু তখন নিজের ছেলেকে কি বলবেন কিছুই ভেবে পারছিলেন না। ছেলেটা এতদিন ধরে একজন মানুষকে ভালোবেসেছে, আর এখন হুট করে মানুষটা তার জীবন থেকে চলে যাবে, এটা তো ঠিক নয়। তিনি তখন নিজের ছেলেকে বলেন, আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বল, আমরা কিছুদিনের মধ্যেই ওদের বাড়িতে যাব, বিয়ের সম্বন্ধ নেই। আয়ন তখন তিশাকে সেই সিদ্ধান্তের কথাই জানিয়ে দিল। আর তারপর কিছুদিনের মধ্যে আয়ন তার ফ্যামিলির সবাইকে নিয়ে তিশাদের বাড়িতে গেল। বিয়ের সম্বন্ধ নিয়ে সবকিছু ঠিকঠাক চলছিল। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে। ঠিক ওই মুহূর্তে ঘটে গেল একটা অঘটন। বেশ কয়েকটা ছেলে পেলে তিশাদের বাড়ির ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। আয়নের আম্মু তিশাকে আংটি পরাতে যাবে, ঠিক ওই মুহূর্তে ছেলেগুলো বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, এতদিন আমাদের সঙ্গে টি-20 খেলে এখন অন্য একটা ছেলেকে বিয়ে করে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবেন? এটা কি আমরা মেনে নেব ভেবেছেন? হঠাৎ করে কারো এমন কথায় ভীষণ রকম চমকে গেল ড্রয়িং রুমে থাকা উপস্থিত সবাই। ছেলেগুলোকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আর তারপরে মাঝখান থেকে আয়ন ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, কে আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে। আয়নের কথা শুনে ছেলেগুলো আয়নের দিকে ফিরে তাকালো। তারপর তারা আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই নাকি সেই মাল, যে মালকে ও বিয়ে করতে চলেছে? আপনাদের কথার আগা গোড়া আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? প্লিজ আপনারা আমাকে একটু খুলে বলবেন। কথাটা শুনে ছেলেগুলো সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠলো। আর তারপরে আয়নের দিকে তাকিয়ে তিরস্কারের স্বরে বলতে লাগলো, তুই কি মঙ্গল গ্রহ থেকে সরাসরি এখানে চলে এসেছিস, নাকি যে মালটার সম্পর্কে কোনো কিছু জানিস না? আয়ান, ওরা ভুল কথা বলছে, প্লিজ তুমি ওদের কথা শোনো না। আন্টি আঙ্কেল প্লিজ আপনারা ওদের কথা শুনবেন না। আরে এই যা, তুই কেন মিথ্যা বলছিস? আর আমরা কেন মিথ্যা কথা বলবো তোমার সঙ্গে? তোমার সঙ্গে তো আমাদের খুব ভালো সম্পর্ক। তুমি আমাদেরকে ঠকিয়ে আমাদের পাওনা অন্য একজনকে দিয়ে দিবে, সেটা কি আমরা মেনে নেবো নাকি? আপনাদের পাওনা মানে আপনারা এক্স্যাক্টলি কি বলতে চাইছেন একটু খুলে বলুন না আমাকে। তা না হলে তো আমি বুঝতে পারছি না আপনাদের ব্যাপারটা। তখন এই ছেলেগুলো আয়নকে বলতে থাকে, এই ছেলেগুলোর সঙ্গে তিশার অনেক দিনের সম্পর্ক। শুধু সম্পর্কে বলে ভুল হবে, সবগুলো ছেলের সঙ্গে তিশার ফিজিক্যাল লেনাদেনাও রয়েছে। কথা শুনে আয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পুরো দুটো নয়, 7-8টা ছেলে, এটা কি করে সম্ভব? আর সেই সঙ্গে এত কিছু পরও আমার সঙ্গে মেয়েটা এত সুন্দর করে রিলেশনটা কন্টিনিউ করে গেছে। আইন এটা কোনোভাবেই বুঝতে পারেনি যে মেয়েটার চরিত্রে এত বড় সমস্যা রয়েছে। এদিকে আইনের আব্বা আম্মু রেগে একদম ফায়ার হইয়া আছে। তাদের ছেলে এমন একটা মেয়ের সঙ্গে রিলেশন করবে তারা কোনোদিন কল্পনা করতে পারেনি। আইনের আম্মু তখন তেড়ে এসে মেয়েটাকে কোনো কিছু না বলেই আইনের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই হারামজাদা, এই জন্যই বুঝি তোর গার্লফ্রেন্ড তোকে লুকিয়ে বিয়ে করে নিতে চাইছিল, আমাদেরকে কোনো কিছু না জানিয়ে। আইন কোনো কথাই বলতে পারলো না। সে কি বলবে? এখানে এসে তো সে নিজেই একদম হতভম্ব হয়ে গেছে। এটা তো সে কোনোদিন কল্পনা করতে পারেনি একটা মেয়ে মানুষ তাকে এত সুন্দরভাবে নিকৃষ্ট করে ঠকাতে পারে, আর তার এত কিছুর পরও তাকে ঠকিয়ে এভাবে বিয়ে করার মতো প্ল্যানিংও করতে পারে। আইন চুপচাপ দাঁড়িয়ে রইল, সে কোনোই উত্তরই দিল না। তখনই আবারও ছেলেগুলো আইনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ভাই, আপনি কেমন ছেলে মানুষ আমি তো সেটাই বুঝতে পারছি না। এমন একটা প্লে গার্লের সঙ্গে আপনি বিয়ে করতে এসেছেন, ছি 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 ছি। তিশা, তুমি কেন করলে আমার সঙ্গে এরকমটা? আমি কি তোমার খুব বেশি ক্ষতি করেছিলাম? তিশা তার দিকে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। অপরাধ বোধ তার মনে জেগে উঠছে। তখন সে হঠাৎ করে কান্না করে দিল। আয়নের আম্মুর হাত দুটো ধরে বলতে লাগলো, আই এম সো সরি আন্টি, প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন।
মানছি আমি ভুল করেছি, কিন্তু আমার ভালোবাসা মোটেও ভুল নয়। আপনারা প্লিজ আমার আর আয়নের ভালোবাসাটা মেনে নিন। তখনই আয়ন তেড়ে এসে সে তিশার হাতটা তার মায়ের হাত থেকে ছাড়িনি। তিশা দুই গালে ঠাস করে বেশ কয়েকটা জ্বর বসিয়ে দিয়ে বলতে লাগলো, চুপ কর বেয়াদব মেয়ে, তোর মতো বেয়াদব মার্কা মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকের পর থেকে তুই আমাকে চিনিস না, আর আমি তোকে চিনি না। তুই কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করবি না। প্লিজ আয়ন, তুমি আমার সঙ্গে এরকম রাগ করো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না। আমি কি করতে পারি আর না পারি সেটা আমাকে তোর কাছ থেকে জানতে হবে না। আব্বু আম্মু, চলো এখান থেকে। এখানে আর এক মুহূর্ত নয়। আমি যে ভুল করেছি তার জন্য আই এম সরি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই বলে আয়ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। তার মা বাবাকে নিয়ে তিশাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। রাস্তায় বারবার সে তার বাবা মার কাছে ক্ষমা চাইতে লাগলো আর কান্না করতে লাগলো নিজের করা ভুলের জন্য। তখনই তার বাবা তাকে বলতে লাগলো, আর বাবা, এভাবে ভেঙে পড়িস না। মানুষ মানেই তো ভুল, ভুল না করলে শিখবে কিভাবে? কিন্তু বাবা, আমি একটা শিক্ষিত ছেলে হয়ে এত বড় ভুল করব এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তোমাদেরকে এইভাবে অপমানিত হতে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা কিছু হয়েছে সব ভুলে যা। এসব মনে রেখে কোনো কষ্ট পাস না। এরপর আয়ন আর কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে এসে পৌঁছে গেল। কিন্তু আয়নের ভীষণ মন খারাপ। সে কোনোভাবেই এইসব কিছু মেনে নিতে পারছে না। এক তো বাংলাদেশে আসার প্রথম দিনই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর আজকে কিনা তার এত বছরের স্বপ্ন ভেঙে গেল। এসব কি হচ্ছে তার সঙ্গে? সে ভীষণ কষ্ট পাচ্ছে। নিয়তি এ কোন খেলা খেলছে তার সঙ্গে? কোনোভাবেই বুঝতে পারছে না আয়ন। সেদিন বিকেলবেলা একা একা মন খারাপ করে ব্যালকনিতে বসে আছে। তখনই তার চাচাতো বোন রিয়া তার কাছে এসে তারপর বলতে লাগলো, কি রে ভাইয়া, তুই এখনো এইসব কিছু মনে নিয়ে বসে আছিস? এখনো তুই এইসব কিছু ভুলতে পারিসনি? তুই তো এখন অনেক ছোট মানুষ, তাই তুই বুঝবি না। ভুল করে কাউকে ভালোবাসা যায়, কিন্তু ভুল করেও কাউকে ভুলে থাকা যায় না। আচ্ছা ভাইয়া, যদি তুই কিছু মনে না করিস, তোকে একটা কথা বলতে পারি? আরে পিচ্ছি, তুই আমার ছোট বোন, তুই আমাকে একটা কথা বল। আমি কিছু মনে করব কেন? তুই আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। কিছুক্ষণ চুপ করে থাকে রিয়া, আর তারপরে সে আয়নকে বলতে থাকে, দেখ, আমাদের ফুপির মেয়ে আমাদের নদী আপু কিন্তু মাশাআল্লাহ দেখতে যথেষ্ট সুন্দরী। তুই কিন্তু চাইলে আমাদের নদী আপুকে বউ বানাতে পারিস। কথাটা শোনা মাত্রই নিজের মনের অজান্তে হো হো করে হেসে উঠল আয়ন। আর সে তখনই রিয়াকে বলতে লাগলো, তুই এখনো অনেক ছোট আছিস। তুই এখনো পৃথিবীর কোনো কিছুই ঠিকভাবে জানিস না, তাই আবেগের বশে এসব কথা বলে ফেলেছিস। যখন তুই বুঝবি, যখন তুই সবকিছু বুঝতে পারবি, তখন এসব কথা ভুল করে মাথাতেও আনবি না। না ভাইয়া, আমি একদম সত্যি কথাই বলছি। নদী আপুকে তোমার পাশে ভীষণ মানাবে। তুমি নদী আপুকে বিয়ে করে নাও। আচ্ছা শোন, তোকে একটা ছোট্ট গল্প বলি। যদি কোনো মানুষ তার বিপরীত পাশের মানুষটাকে মনে করে তার খুনি, তাহলে কি সেই মানুষটাকে আজ আর ভালোবাসা দিলেও নিজের পোষ মানানো যাবে? না, সেটা অবশ্য করা যাবে না। কিন্তু তারপরেও আমি তোমাকে বলছি, নদী আপু ভীষণ ভালো একটা মেয়ে। তুমি যদি তাকে বিয়ে করো, তাহলে তুমি অনেক সুখে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, বাদ দে সেসব কথা। এখন বল, তোর কি খবর? পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক মতো করছিস তো? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ, আমার পড়াশোনার অবস্থা খুবই ভালো। আমি ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছি, আর এবছর তো ক্লাস 9-এ পড়াশোনা করছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা খুবই ভালো খবর। আচ্ছা তোকে একটা কথা বলি, শোন। হ্যাঁ ভাইয়া, বলো না কি বলবে। তুমি আমার ভাইয়া হও, তোমাকে কেন আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কোনো কথা বলার জন্য? আচ্ছা চল না, আমরা সবাই মিলে কোথা থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ ভাইয়া, এটা তো তুমি একদম ঠিক কথাই বলেছ।
তবে তার আগে তোমার ঝামেলাগুলো মিটিয়ে নাও। তুমি একবার নদী আপুর সঙ্গে দেখা করো আর কথা বলো। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সে কি আর এখন আমার সঙ্গে কথা বলবে? কেন বলবে না? অবশ্যই বলবে। তুমি একটু অপেক্ষা করো, আমি নদী আপুর নাম্বারটা তোমাকে দিচ্ছি। তুমি নদী আপুর সঙ্গে ফোনে কথা বলো। এই বলে রিয়া সেখান থেকে চলে এলো। ফিরে গেল প্রায় 20 মিনিট পর, হাতে একটা ছোট্ট ঝিকুর। সেটা আয়নের হাতে তুলে দিল। আয়ন সেটা হাতে নিয়ে দেখতে পেল একটা মোবাইল নাম্বার লেখা। সে সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা নিজের ফোনে ডায়াল করলো। তারপর 2-3 বার কল হতেই কেউ একজন ফোনটা রিসিভ করলো। মিলি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তোমার অপরিচিত একজন মানুষ, আবার খুব কাছের পরিচিত মানুষও বলতে পারো। মানে এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার মাথা ঠিক আছে নাকি সম্পূর্ণটাই খারাপ হয়ে গেছে? আরে না, সেরকম হতে যাবে কেন? মাথা খারাপ থাকলে তো এতক্ষণে আমার পাগলা গারদে থাকার কথা ছিল। হ্যাঁ, আমিও তো মনে মনে সেটাই ভাবছি। একজন মানুষের যদি মাথা খারাপ হয় তাহলে তো তার মেন্টাল হসপিটালে থেকে মেন্টালি ট্রিটমেন্ট নেওয়ার কথা। তাহলে সে বাইরে এসে কি করছে, নাকি চুরি করে পালিয়ে এসেছে? না, ওসব আবার আমার ডিকশনারিতে নেই। বাই দ্য ওয়ে, এখন কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, আগের চাইতে বেটার ফিল করছি। কিন্তু আপনাকে আমি সত্যিই চিনতে পারলাম না। দয়া করে পরিচয়টা দিলে ভালো হতো। পরিচিত অবশ্যই দিব, কিন্তু তার আগে তোমাকে আমার একটা শর্ত মেনে নিতে হবে। যদি তুমি আমার শর্ত মেনে নাও তবেই তোমার কাছে আমি আমার পরিচয় প্রদান করব। বড্ড আজব মানুষ আপনি। আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না কে আপনি, আর কেনই বা আমার সঙ্গে এভাবে কথা বলছেন। আপনি আপনার পরিচয় দেবেন, সেখানে আপনার শর্ত কেন আমাকে মেনে নিতে হবে? আমি তোমাকে সেরকম কঠিন কোনো শর্ত দেব না যেটা তুমি মানতে পারবে না। আমি তোমাকে খুব সহজ করে একটা কথা বলবো, বলো তুমি আমার শর্ত মেনে নেবে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি মেনে নেব আপনার কথা। এবার বলুন আপনি কে আর কি আপনার পরিচয়? তুমি আমার নাম্বারটা ব্লক করতে পারবে না, আর আমার সঙ্গে কথা বলতে হবে, ব্যাস এইটুকুই, আর কোনো শর্ত নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার তো আপনি আপনার পরিচয়টা দিন। আমি আয়ান, তোমার মামাতো ভাই, যেদিন যার গাড়ির সঙ্গে তোমার বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। ও আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে চিনতে পেরেছি ভাইয়া। নদীর কাছ থেকে এরকম কথা আশা করেনি আয়ন। সে তো ভেবেছিল হয়তো বা ওর নাম ধরে কিংবা অন্য কিছু বলবে, কিন্তু ভাইয়া বলাটা তার একদম ভালো লাগলো না। তারপরে এসে সে বিষয়টা নিয়ে মন খারাপ করলো না। সে নদীকে বলতে লাগলো, এই তোমার শরীরের এখন কি অবস্থা? হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে, বাসায় চলে এসেছি। ডাক্তার বলেছে সবকিছু ঠিক হতে মোটামুটি 1 মাস সময় লাগবে, আর এই 1 মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিন্তু একদম নাড়াচাড়া করবে না, ডাক্তার যা বলেছে তাই মেনে চলবে। হ্যাঁ অবশ্যই। বাই দ্য ওয়ে, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? সত্যিটা বলবো নাকি মিথ্যাটা? অবশ্যই আপনার কাছ থেকে আমি মিথ্যাটা আশা করি না। অবশ্যই আপনি সত্য কথাটাই আমাকে বলবেন। রিয়া আমাকে তোমার নাম্বারটা এনে দিয়েছে, বলল তোমার সঙ্গে কথা বলতে। কিন্তু কোন ব্যাপারে কথা বলতে পারলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। না মানে আসলে এমনি তোমার সঙ্গে কথা বলতে বলল, আর কি তোমার ব্যাপারে খোঁজ খবর নিতে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। আর হ্যাঁ, আমার নাম্বারে কিন্তু যখন তখন ফোন দিবেন না। আম্মু দিনের বেশিরভাগ সময় আমার রুমে থাকে। আম্মু আপনাকে পছন্দ করে না। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, তোমারও কি মনে হয় এই সব কিছু আমি ইচ্ছা করেই করেছি? যদি সেরকমটাই মনে হতো তাহলে নিশ্চয়ই আমি আপনার সঙ্গে এখন কথা বলতাম না। দেখুন, আমি জানি এগুলো যা হয়েছে সবকিছুই অ্যাক্সিডেন্ট ছিল, কোনো কিছুই কেউ ইচ্ছাকৃতভাবে করেনি বা করবেও না। আচ্ছা, আমার উপর তোমার কোনো অভিমান নেই তো? আরে যা, এসব আপনি কি বলছেন? আপনার উপর কেন আমার অভিমান থাকতে যাবে? আপনার উপর আমার কোনো অভিমান নেই, আর কোনো অভিযোগও নেই। এই শুনেন, আম্মু মনে হয় আমার রুমের দিকে আসছে, এখন রাখি। বলে নদী ফোনটা কেটে দিল। এদিকে ঠিক ওই মুহূর্তে নদীর আম্মু তার রুমে প্রবেশ করে। নদী কারোর সঙ্গে ফোনে কথা বলছে সেটা তিনি নিজের রুম থেকে শুনেছিলেন।
আর এটা শুনেই তিনি নদীর রুমে আসেন আর নদীকে বলতে থাকেন, কিরে, তুই এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলেছিলি? কারোর সঙ্গে ফুসুর ফুসুর করে কথা বলতে শুনলাম। আরে আম্মু, অনেকদিন ধরে কলেজে যাচ্ছি না, তাই আমার একটা বান্ধবী ফোন করেছিল। আর কি হয়েছে, কিসের জন্য আমি কলেজে যাচ্ছি না সেটা জানতে চাচ্ছিল। ও আচ্ছা, ঠিক আছে, ফোনটা দে। এখন বিশ্রাম কর, একদম মোবাইল হাতে নিবি না। ডাক্তার তোকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে, সেটা ভুলে গেছিস নাকি? নদী তখন তার মায়ের কথাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আর তারপর তার আম্মু সেই রুম থেকে বের হয়ে চলে গেল। এরপর থেকে নদী আর আয়ানের দুজনেরই মাঝে মধ্যে ফোনে কথাবার্তা বলতো। একটা সময় তো এমন আসলো দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতো না। দিনে প্রায় বেশিরভাগ সময় তাদের ফোনে কথা বলেই কেটে যেত। তারপর রাতে তো আজই, এই রাতে যেহেতু নদী একাই ঘুমাতো তাই সারা রাত ফোনে কথা বলেও কোনো সমস্যা হতো না। আজ নদীর পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে, আজ থেকে নদীর পায়ে হাঁটার চেষ্টা করবে। এইদিকে আয়নের ভীষণ মন চাইছিল নদীর সঙ্গে একবার সরাসরি দেখা করার জন্য, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। কারণ এই মুহূর্তে নদী একা একা বাসা থেকে বের হতে পারবে না, আর নদীদের বাড়িতে যাওয়ার কোনো পারমিশন নেই আয়নের। নদীর আম্মু যদি জানতে পারে, তাই আয়ন লুকিয়ে নদীর সঙ্গে দেখা করতে গেছে। এদিকে আয়ন নদীকে ছাড়া একদমই থাকতে পারছিল না, তাই সে মনে মনে ঠিক করলো আজ রাতে সে চুরি করে নদীর সঙ্গে দেখা করতে যাবে তাদের বাড়িতে। যেমন চিন্তা তেমন কাজ। নদীর কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে যথাসময়ে নদীদের বাড়ির পিছনে বাগানে চলে আসলো আয়ন। বাগানে সেই আয়ন নদীকে ফোন দিয়ে সে ব্যাপারটা জানে। তখন রাত 10টার মতো বাজে। নদীর আম্মু তখনও সজাগ ছিল, তাই নদী আয়নকে অপেক্ষা করতে বলে। আয়ন নদীর কথা মতো বাগানে বসে অপেক্ষা করতে থাকে। বাড়ির সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাত 11:30 বাজে। সবাই যখন ঘুমিয়ে গেল তখন আয়ন লুকিয়ে লুকিয়ে নদীর রুম পর্যন্ত চলে আসলো। আয়ন নদীর রুমের প্রবেশ করে মাত্র নদীর রুমের দরজা তাড়াহুড়ো করে লাগিয়ে দিল। আয়ন যেন হাত ছেড়ে বাঁচলো। সে একটা প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে নদীর রুমে বিছানার উপর বসে পড়ল। নদী তাকে এক গ্লাস পানি খেতে দিল। সে পানিটা খেয়ে তারপর নদীর হাত দুটো ধরে বলতে লাগলো, জানো, আমার ভীষণ ভয় লাগছিল একা একা এই গভীর বাগানে দাঁড়িয়ে থাকতে। তাহলে এসেছিলে কেন? আমি তো তোমাকে আগেই বলেছিলাম এত রাতে আসার কোনো প্রয়োজন নেই। তোমাকে ভীষণ দেখতে মন চাইছিল, তাই নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। সেজন্যই তোমার সঙ্গে দেখা করতে চলে আসলাম। সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করার জন্য এতটা ব্যাকুল হয়ে আছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। জানি না তোমাকে দেখার জন্য আমার মনটা কেন এত ছটফট করছিল, তবে আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমাদের এই সম্পর্ক আমাদের পরিবার কখনো মেনে নেবে না, এটা তোমার জানা উচিত। আমি এটা খুব ভালো করেই জানি। আমার এই কথা না তো আমার ফ্যামিলি মেনে নেবে, আর নয়তো তোমার ফ্যামিলি। আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তাহলে তুমি জেনে শুনে বিষ কেন পান করতে চাইছো? আজকের পর থেকে তুমি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রেখো না, এটা তোমার কাছে আমার অনুরোধ। আই এম সো সরি। তুমি বললেও আমি এটা পারবো না, কারণ সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসা কখনোই ভুলে থাকা যায় না। প্লিজ তুমি এরকম করো না, তাছাড়া তোমার সঙ্গে আমাকে যায় না। তুমি বিদেশ ফেরত উচ্চ শিক্ষিত একটা ছেলে, আর আমি সবেমাত্র কলেজে পড়াশোনা করছি। তোমার সঙ্গে যেমনি আমার বয়সের একটা বিশাল ফারাক, তেমনি শিক্ষাগত যোগ্যতার। তাই প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আই এম সো সরি। বয়স শুধুমাত্র একটা সংখ্যা, আর ভালোবাসা কখনো বয়স আর যোগ্যতা দেখে হয় না। ভালোবাসা শুধু একটা অনুভব করার জিনিস, সেটা যে কোনো সময় যে কারোর জন্য জন্মাতে পারে। এটা কখনো বাধা দিয়ে রাখা যায় না। তো প্লিজ আমাকে এসব কথা বলা থেকে তুমি বিরত থাকলে আমি খুশি হব। কিন্তু তুমি আর কোনো কিন্তু বলো না, কারণ আমিও খুব ভালো করে জানি তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ। আর যদি ভালো নাই বাসতে, তাহলে এত রাতে একটা ছেলেকে তোমার রুমে আসার পারমিশন তুমি কখনোই দিতে না। ভালোবাসলেই যে পেতে হবে, ভালোবাসলে যে সেই সম্পর্কে পূর্ণতা দিতে হবে, এটা কি কোথাও লেখা আছে? ভালোবাসা হারিয়ে কখনো সুখে থাকা যায় না, এটা
তোমাকে মানতে হবে। এভাবেই কথা হচ্ছিল নদী আর আয়নের মাঝখানে। হঠাৎ করে নদী রুমের দরজায় কেউ একজন নক করলো। নদী ভীষণ রকম আটকে উঠলো। সে তৎক্ষণই আয়নকে বলতে লাগলো, হায় আল্লাহ, আজকে বুঝি ধরা পড়ে গেলাম। আজকে আমার খবর আছে, আম্মু মনে হয় চলে এসেছে। এখন কি হবে? কিছুই হবে না, আমি বলবো আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। তুমিও তো আমাকে ভালোবাসো। তোমার কি এইটুকু সাহস নেই আমার হাত ধরে এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার? কিন্তু আব্বু আম্মুকে এত বড় কষ্ট দিব? শোনো, আব্বু আম্মু কখনোই সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তারা আজ ভুল বুঝে আছে, কিন্তু কাল তাদের এই অভিমান ঠিক ভেঙে যাবে। কিন্তু তুমি যদি আজ আব্বু আম্মুর কথা চিন্তা করে নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে যেতে দাও, সেই ভালোবাসার মানুষটাকে কিন্তু কখনোই তুমি আর ফিরে পাবে না। আয়নের এই কথাটা শুনে একটু চিন্তায় পড়ে গেল নদী। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে খুব ভালো করে জানে তার মা বাবা এই সম্পর্ক কোনোদিনই মেনে নিবে না। আর এদিকে তার মান বলছে সে আয়নকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছে। আয়নকে ছাড়া সে অন্য কাউকে কোনোদিনও নিজের জীবনে মেনে নিতে পারবে না। তাই বেশ কিছুক্ষণ সে চুপ করেই বসে থাকে। আর এদিকে তখন আবারও আয়ন নদীকে বলতে থাকে, কি হলো, তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। হয় ভালোবাসাকে হারাতে হবে, নয়তো ভালোবাসাকে চিনিয়ে নেওয়ার শক্তি রাখতে হবে। আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে আসলে আমার এই মুহূর্তে কোনটা করা উচিত। নদীর আম্মু বারবার দরজায় নক করে যাচ্ছেন আর বারবার নদীর নাম ধরে ডাকছেন। এই নদী, কি হলো? রুমের ভেতরে কার সঙ্গে কথা বলছিস? আর দরজাটা কেন বন্ধ করে রেখেছিস? তোর রুমের ভেতর কে আছে? দরজা খোলা, আমি ভেতরে আসবো। এভাবে বারবার হাঁক ছাড়ছিলেন নদীর আম্মু, কিন্তু নদী একদম ভয়ে ছুটিয়ে যাচ্ছে। সে দরজা খোলার সাহস পর্যন্ত পাচ্ছে না। তখনই আবারও আয়ন নদীকে বলতে লাগলো, আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, সেটা ঠিক আছে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে এই কথাটা বলার সাহসটা আমি পাচ্ছি না। ঠিক আছে, তোমাকে কিছুই করতে হবে না। যা করার আমি করছি, শুধু তুমি আমার পাশে থেকো, তাহলেই আমার চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এখন আমি দরজাটা খুলবো? না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, দরজা আমি খুলছি, আর যা বলার আমি বলছি। এ বলে আয়ন সামনের দিকে এগিয়ে গেল আর তারপরে দরজাটা খুলে দিল। দরজা খোলার পরে নদীর আম্মু আয়নকে দেখে নদীর রুমে দেখতে পেয়ে ভীষণ রকম রেগে গেলেন আর বলতে লাগলেন, কি রে হারামজাদা, তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের রুমে প্রবেশ করেছিস? প্লিজ ফুপি, তুমি শান্ত হও, এতটা উত্তেজিত হয়েও না। তুমি আমার কথাটা আগে শোনো। এই হারামজাদা, তুই চুপ কর। আমি তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। তুই এখানে কেন এসেছিস সেটা বল। দেখো ফুপি, আমি আর নদী আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকতে চাই। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আয়নের গালে ঠাস করে নদীর আম্মু একটা চর বসিয়ে দিতে দেরি করলেন না। তিনি রাগে ফুসফুস করতে করতে আয়নকে বলতে লাগলেন, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে ভালোবাসার কথা বলছিস? তোর দুঃসাহস থেকে আমি অবাক না হয়ে পারছি না। তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হ। কথাটা বলা মাত্রই আয়ন শক্ত করে নদীর হাতটা চেপে ধরলো আর তারপর নদীর আম্মুর দিকে তাকিয়ে বলতে লাগলো, ফুপি, আমার যদি এখান থেকে চলে যেতেই হয়, তাহলে আমি নদীকে এখান থেকে নিয়ে তবেই যাব। একা একা এক চুলও নড়বো না। তোর এত বড় সাহস, তুই আমাকে অ্যাড্রেস দিচ্ছিস? আমার মেয়ে তোর সঙ্গে গেলে তো তুই নিয়ে যাবে। তখনই তার আম্মুকে ভীষণ রকম অবাক করে দিয়ে নদী বলতে থাকে, হ্যাঁ আম্মু, ও ঠিক কথাই বলেছে। আমি ওর সঙ্গেই যাব, আর ওকে ভীষণ ভালোবাসি। আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকতে চাই। এটা শুনে তো নদীর আম্মু আরো বেশি রেগে গেলেন। নদীর গালে ঠাস করে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলেন, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই ছেলেটা তোকে কি তাবিজ করেছে নাকি? খুবই সত্যিকারের ভালোবাসার জন্য তাবিজ করার কোনো প্রয়োজন পড়ে না। ভালোবাসা মনের ব্যাপার। আমরা কখন কাকে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেরাই জানি না। সেখানে তাবিজ করার কোনো দরকার নেই। চুপ কর তুই, আমি তোর সঙ্গে কোনো কথা বলছি না। এখান থেকে বের হয়ে যা বলছি, না হলে তোকে আমি খুন করে ফেলবো। ঠিক ওই মুহূর্তে নদীও আয়নের হাতটা শক্ত করে চেপে ধরল আর তারপর তার আম্মুর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, তোমার যদি কাউকে খুন করবারই হয়, তাহলে তোমার আগে আমাকে খুন করতে হবে, আর তারপর আমার ভালোবাসার মানুষটাকে।
কারণ আমি বেঁচে থাকতে কখনোই আমার ভালোবাসার মানুষের ওপর একটা ফুলের টোকাও পড়তে দিব না। তখনই তাদের চিৎকার চেঁচামেচিতে নদীর আপু সেখানে ছুটে আসেন। তিনি এমন পরিস্থিতি দেখে কি করবেন কিছুই ভেবে পারছিলেন না। তিনি রেগে ফায়ার হয়ে দাঁড়িয়ে আছেন। তখনই নদীর আম্মু নদীর আব্বুকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনেও তিনি তখন ওঠাই দাঁড়িয়ে আছেন। নদী তখন তার আব্বুর দিকে তাকিয়ে বলতে থাকে, দেখো আব্বু, আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। এখন তোমরা কি করবে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এই মানুষটাকে বিয়ে করব। তোমরা যাই কিছু বলো আর যাই কিছু করো না কেন, আমাকে এই মানুষটার জীবন থেকে কখনোই সরাতে পারবে না। নিজের মেয়ের এমন কথা শুনে স্তব্ধ হয়ে যান তিনি। নদীর বাবা কোনোদিন কল্পনা করতে পারেননি নিজের মেয়ের কাছ থেকে এমন কথা শুনতে হবে। কিন্তু নদীর আম্মু থেমে নেই। তিনি তখনই নদীকে বলতে থাকেন, দেখে ভাবিয়ে তো চলতে পারে, তোকে কোন একটা সিদ্ধান্ত নিতে হবে। তোর জীবনে হয়তো এই ছেলেটা থাকবে, নয়তো আমরা এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোর। দেখো না, তোমরা আমার জীবনের প্রথম ভালোবাসা, সেটা ঠিক আছে, কিন্তু একজন মেয়ের নারীত্ব ও পরিপূর্ণতা পাওয়ার জন্য অবশ্যই তার একজন ভালো জীবন সঙ্গী প্রয়োজন। আর আমার জীবনে এই মানুষটাই সবচাইতে বেস্ট আমি মনে করি। মানে এখন তোর কাছে আমরা কোনো কিছুই না? এই ছেলেটাই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে তোর জীবনটা হয়ে গেল? এই কথাটা তুই আমাদের মুখের উপর বলতে পারলি? আম্মু, যেহেতু জীবনটা আমার, তাই জীবনের ভালো মন্দ দিকটা চিন্তা করার ব্যাপারটাও আমার উপরেই ছেড়ে দাও। তোমরা আমার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ছেলে যদি তোর জীবনে সবকিছু হয়ে থাকে তাহলে আজ এবং এই মুহূর্তে এই ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। জীবনেও কোনোদিন আমার বাড়ির মুখও হতে পারবি না। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই তুমি চলো আমার সঙ্গে। বলে নদী আয়নের হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। নদীর আব্বু একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এসব কিছু দেখছিলেন। তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি নদী এমন কিছু একটা করবে, যে মেয়েটাকে সেই ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছেন, আর আজ সেই মেয়ে তাদের অবাধ্য হবে। এটা তাদের কল্পনার বাইরে ছিল। যে মানুষটাকে তারা নিজের মেয়ের শত্রু বলে মনে করেন, সেই মানুষটার সঙ্গে তাদের মেয়ের এরকম একটা সম্পর্ক হবে, তারা এটা কোনোদিনও কল্পনা করতে পারেনি। এইদিকে আয়ন আর নদী দুজনেই ওই বাড়ি থেকে বের হয়ে আয়নদের বাড়িতে চলে আসে। বাড়ির গেটের সামনে দুজনেই দাঁড়িয়ে আছে। কেউ কলিং বেল চাপ দেওয়ার সাহসটাও পাচ্ছে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নদী বলতে থাকে, কি হলো, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বাড়িতে আব্বু চাচু সবাই রয়েছে, এরপর রিয়াকশন কি হবে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। কি আর হবে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের দুজনের নতুন একটা দুনিয়া বানাবো। নদীর এমন কথাই কিছুক্ষণ চুপ করে থাকে আয়ন। তারপর সে নদীকে বলতে থাকে, আচ্ছা যেটা তুমি বললে সেরকমটা যদি হয় তাহলে তুমি কি করবে? আমার সঙ্গে খোলা আকাশের নিচে থাকতে পারবে? শোনো, একটা মেয়ে মানুষ ভালোবাসার জন্য আত্মত্যাগ কতটা করতে পারে সেটা তুমি জানো না। তোমার সঙ্গে আমি খোলা আকাশের নিচেও থাকতে পারবো, আর দুদিন না খেয়েও থাকতে পারবো। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি যেটা বলি সেটা করতে পারি, এইটুকু কনফিডেন্স নিজের প্রতি আমার আছে। এই বলে নদী নিজেই কলিং বেলের চাপ দিলে। 2-3 বার কলিং বেল চাপ দেওয়ার পর আয়নের আম্মু সে দরজাটা খুলে দিল। তিনি ভীষণ রকম আতঙ্কে ছিলেন, এই মাঝরাতের বেলা তাদের বাড়িতে আবার কে আসলো। কিন্তু দরজা খুলতেই আয়ন আর নদীকে দেখে তিনি তো অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে যান। আর আয়নকে বলতে থাকেন, কি রে বাবা, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মামুনি, আমি আয়ান ভাইয়ের সঙ্গে চলে এসেছি। তোমরা কি আমাকে এই বাড়িতে আয়ান ভাইয়ের সঙ্গে থাকতে দেবে? মানে এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আম্মু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এই বলে আয়ন একটু আগে ঘটে যাওয়া ঘটনা সমস্ত তার আম্মুর সঙ্গে খুলে বলল। সবকিছু শুনে তার আম্মু কি বলবে কিছুই ভেবে পাচ্ছেন না। তিনি আয়ন আর নদীকে সেখানে দাঁড় করিয়ে রেখেই বাড়ির সবাইকে ঘুম থেকে ডেকে তুলে ড্রয়িং রুমে নিয়ে আসলেন। সবাই চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে, এক বিশাল নীরবতা পালন করছে। এসবই চললো ঘন্টাখানেক ধরে। শোক দিবস, সবার মুখ গম্ভীর, কারোর মুখে কোনো কথাবার্তা নেই। এদিকে আয়নের দাদু তখনই বলতে থাকেন, আচ্ছা সবাই এভাবে গম্ভীর মুখে বসে থাকার কি আছে? আমি সেটাই বুঝতে পারলাম না। নদী কি এই বাড়ির বউ হওয়ার জন্য অযোগ্য?
মা, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না যে এই কারণে আপনার মেয়ে দীর্ঘ 10 বছর ধরে এই বাড়িতে আসে না। সেই কারণটার হাতে তার মেয়েকে যদি আমরা তুলে দিই তাহলে ব্যাপারটা কেমন যেন হয়ে যায় না? দেখো, আমি তোমাদের মা, আমি এখনো বেঁচে আছি, তাই তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অধিকার আমার রয়েছে। কাট 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 কাট। দেখো, আমি তোমাদের মা, আমরা এখনো বেঁচে আছি, তাই তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অধিকার আমাদের রয়েছে। আমি তোমাদেরকে আদেশ করছি, আয়ান আর নদীর বিয়ের ব্যবস্থা করবে আগামীকালের মধ্যে। কিন্তু মা, আপনার মেয়ে যদি সেটা মেনে নেয় তখন কি হবে সেটা একবার ভেবে দেখেছেন? আমার আমার মেয়ের মেনে নেওয়া না নেওয়াতে কোনো কিছুই যায় আসে না, আর সেটা আমি বুঝে নেব সে মেনে নেবে কি নেবে না। তবে তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তাছাড়া আমার দাদু ভাইয়ের অবস্থা অতটাও খারাপ নয় যে শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। শাশুড়ি মেনে না নিলে তার কিছুই যায় আসে। হ্যাঁ নানু, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার আম্মুর মেনে নেওয়া না নেওয়াতে কোনো কিছুই যায় আসে না। তোমরা যদি আমাকে এই বাড়িতে জায়গা দাও তাহলে আমি তোমাদের সঙ্গে আজীবন থেকে যাব। আর যদি তোমরাও আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি নদীর হাত ধরে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে থাকলে তোমাদের মান ইজ্জতে কোনো সমস্যা হবে না। সেখানে আমরা দুজন আমাদের জন্য নতুন একটা দুনিয়া বানাবো। কথাটা শুনেই 2 ফোঁটা চোখের জল ফেলে দিল আয়নের দাদু। তিনি এরকমটা কখনো আশা করেনি। তিনি কান্না করে দিয়ে বলতে থাকেন, কেন রে, আমি কি মরে গেছি নাকি? তোদেরকে এই বাড়ি থেকে কে বের করে দেবে? আমি যতদিন বেঁচে আছি এই বাড়ি ততদিন আমার নামে রয়েছে। আরে না না, তুমি কান্না করছো কেন? আমি তো সেভাবে কথাটা বলিনি। বলেছি তোমরা যদি মেনে না নাও তাহলে এই বাড়ি থেকে চলে যাব, আর যদি তোমরা আমাদেরকে এই বাড়িতে থাকতে দাও তাহলে তো আমরা এই বাড়িতেই থেকে যাব। তোরা আজীবন এই বাড়িতেই থাকতে পারবি। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে আমি এই বাড়ির সম্পূর্ণটাই তোদের দুজনের নামে লিখে দেব, তাহলে তো আর কোনো প্রবলেম হবে না। তখনই পাশ থেকে আয়নের আব্বু বলতে থাকেন, কথা না মা, আপনাকে সেরকমটা করতে হবে না। আমার সন্তানের ভালো থাকায় আমার কাছে সবচাইতে আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়ে হবে এবং কালকেই। হ্যাঁ, একদমই তাই। এখন যাও, সবাই নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর নদী, তুমি আমার সঙ্গে চলে আসো, আজকের রাতটা আমার সঙ্গেই থাকো। এটা শুনে পাশ থেকে রিয়া বলতে থাকে, আরে না বড় আম্মু, এসব তুমি কি বলছো? নদী আপু তোমার সঙ্গে কেন ঘুমাবে? তোমার সঙ্গে তো বড় আপু ঘুমাই, নদী আপু আমার সঙ্গে ঘুমাবে। এই নদী আপু, তুমি আমার সঙ্গে চলো তো। এই বলে সবার সামনে থেকে রিয়া নদীর হাতটা ধরে টানতে টানতে তার রুমে নিয়ে গেল আর দরজাটা লাগিয়ে দিল। অতঃপর সবাই নিজেদের রুমে চলে গেল আর ঘুমিয়ে পড়ল। এদিকে রিয়া নদীকে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, হবু জামাইকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে বুঝি? ঘুম ধরছে না? এই যা পিচ্ছি, ফালতু বকিস না। এমনিতেই হঠাৎ করে অন্য জায়গায় তো, তাই চোখে ঘুম আসছে না। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। তুমি একটু ওয়েট করো, আমি আয়ান ভাইয়ার রুমে গিয়ে শুয়ে পড়ছি আর ভাইয়াকে এই রুমে পাঠিয়ে দিচ্ছি। সকাল হওয়ার আগেই কিন্তু ভাইয়াকে ডেকে ওই রুমে পাঠিয়ে দিও, যেন কেউ কিছু দেখতে না পায়। এই যে একদম এরকমটা করিস না, তুই এখানেই শুয়ে পড়। কিন্তু ততক্ষণে রিয়া রুম থেকে বের হয়ে চলে গেছে। এদিকে আয়ন তখন নিজের রুমে এসে বিছানায় বসে আছে, ঘুমাতে ইচ্ছে করছে না তার। তখনই রিয়া আয়নের সামনে গিয়ে দাঁড়ালো। রিয়াকে দেখে আয়ন একটু চমকে গেল আর তড়িহড়ি করে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কি রে রিয়া, কি হয়েছে? তুই এই সময় আমার রুমে কেন? তখন রিয়া একটা শয়তানি মার্কা হাসি দিয়ে আয়নকে বলতে লাগলো, বউকে বাড়িতে নিয়ে এসেছো আর এখন একা একা ঘুম ধরছে না, সেজন্য বসে আছো আর আমাকে জিজ্ঞাসা করছো আমি তোমার রুমে কি করছি? এই পিচ্ছি, তুই এতটা পেকে গেছিস কেন? এত পাকতে তোকে কে বলেছে? দেখো, আমি এতটা পিচ্ছি নই যে কোনো কিছু বুঝি না। যাও, নদী আপু এইভাবে তোমার জন্য অপেক্ষা করছে। সকাল হওয়ার আগেই কিন্তু চলে এসো, আমাকে আবার বকা খাইয়ে দিও না। ওকে আমার পিচ্ছি বোনটা, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে হয়েছে, এখন আর থ্যাংক ইউ বলতে হবে না।
আমি যদি তোমার বোন হয়ে এতটুকু উপকার করতে না পারি তাহলে আমি কিসের বোন হই? এখন যাও তাড়াতাড়ি। আয়ন তখন আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে চুপি চুপি রিয়ার রুমে চলে গেল আর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা বন্ধ করে দিল। নদী বিছানার উপর চুপচাপ বসে আছে। আয়ন নদীর পাশে গিয়ে বসলো। তারপর নদীর হাত দুটো ধরে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, এখনো কি ভয় লাগছে? না, ভয় লাগবে কেন? হ্যাঁ, সেটাও তো ঠিক। ভয় লাগার তো কোনো কারণ নেই। আমার মতো একটা ছেলেকে নিজের জামাই হিসেবে পেতে চলেছেন, সেখানে ভয় কেন পাবেন? ওরে বাবা রে বাবা, নিজেকে কি সুপার হিরো মনে করো নাকি? মনে করার কি আছে, আমি তো সুপার হিরো। আর আমি যদি সুপার হিরো না হতাম তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হতে নাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই ঠিক আছে। আচ্ছা, এখন তো একটু ঘুমাতে হবে নাকি? না ঘুমালে চলে না। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝতে পারছি না। এত বোঝাবুঝির কি আছে, মানেটা তো গভীর সিম্পল। চলো না, বিয়ের আগে বাসরটা সেরে নেই। এই যাও, একদম ফাজলামো মার্কা কথাবার্তা বলবে না। যদি খুব বেশি ইচ্ছা করে তাহলে আমার পাশে শুয়ে একটু জড়িয়ে ধরে ঘুমাতে পারো। এর বেশি কিন্তু কিছুই হবে না, এই বলে দিলাম। এমন করো কেন? আমি তো তোমাকে বিয়ে করব, শুধুমাত্র একটা রাতের অপেক্ষা। হ্যাঁ মহাশয়, আমি আপনাকে সেটাই বলছিলাম। এই একটা রাত অপেক্ষা করুন, আর তারপরেই আমি আপনার হয়ে যাব। তারপর যা ইচ্ছে করেন, বুঝতে পেরেছেন? ভালোবাসার মানুষ না বুঝে আর কি করা। এভাবে সামনে পেয়েও কাছে না পেয়ে থাকতে হবে, এই আর কি, আর কিছু করার নেই। এই বলে আয়ন নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। অন্য কিছু করার চিন্তা মাথাতেও আনলো না। সকালবেলা ঘুম ভাঙলো দরজে কারোর নক করাতে। আয়ন ভীষণ ভয় পেয়ে গেল বাড়ি কেউ জেগে উঠলো কিনা। তাই সে তাড়াহুড়ো করে দরজার ফাঁক দিয়ে বাইরে কে দাঁড়িয়ে আছে সেটা দেখার চেষ্টা করলো। দেখতে পেল রিয়া সেখানে দাঁড়িয়ে আছে। তাই সে তাড়াতাড়ি করে রুমে দরজাটা খুলে তার রুমে চলে গেল। আর এদিকে রিয়া নিজের রুমে এসে শুয়ে পড়লো। সকাল 8টা বাজে। যখনই নদীর ঘুম ভাঙলো দেখতে পেল রিয়া তার পাশে মাথায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। নদী তো মনে মনে ভেবেছিল আয়ন এখনো সেখানে শুয়ে আছে। তাই সে রিয়াকে আয়ন মনে করে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এই কি হলো? আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবা? যাও, ওই রুমে চলে যাও। সকাল তো হয়েই গেছে, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। এদিকে রিয়া ততক্ষণে ঘুমের দেশে ডুবেছিল। তাই নদী কি বলছে না বলছে সেদিকে তার কোনো খেয়াল ছিল না। তাই নদী তাকে আবারও ডাকতে লাগলো, কি হলো, তুমি এখনো এখানে শুয়ে আছো কেন? তুমি ওই রুমে যাচ্ছ না কেন? নাকি বিয়ের আগেই বউকে ছেড়ে যেতে মন চাইছে না? এই কথা শোনা মাত্র রিয়ার ঘুম ভেঙে গেল। সে লাফ দিয়ে উঠে বসে হাসতে হাসতে বলতে লাগলো, এমন সুন্দরী বউ থাকলে বউকে রেখে কোথাও যেতে মন চাইবে কেন? তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এমন কথা শুনে লজ্জায় পড়ে গেল নদী। মাথাটা নিচু করে বলতে লাগলো, এই যা ফাজিল, তুই এখানে শুয়ে আছিস সেটা আমাকে বলবি না? ওকে যদি আগেই বলে দিতাম তাহলে তো আর এই সুন্দর সুন্দর রোমান্টিক কথাগুলো আমি শুনতে পেতাম না। ফাজিল মেয়ে, বড়দের কথা শুনতে হয় না, তুই জানিস না? যদি না শুনি তাহলে শিখবো কি করে বলো? বড়দের কাছ থেকেই তো শিখতে হবে। তা না হলে জামাইয়ের সঙ্গে করবোটা কি বিয়ের পরে? ওরে ফাজিল, এইটুকুনি একটা মেয়ে, আর এখনই জামাইয়ের সঙ্গে কি করবি না করবি সেই সব কিছু চিন্তা করছিস। ফাজলামো আর গেল না তোর। আচ্ছা শোন, চৌধুরী বাড়ির মেয়ে আমি যদি ফাজলামো না করি কি করবে বলো শুনি? হ্যাঁ, সেটাও তো কথা। শোন না, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার কিছু খেতে হবে। এই বলে রিয়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হয়ে গেল আর নদীকে ফ্রেশ হয়ে নিতে বলল। নদীও বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে গেল। এদিকে আম্মু অনেকক্ষণ আগে সবার জন্য নাস্তা রেডি করে বসেছিল। রাতে যেহেতু একটু প্রবলেম হয়েছিল তাই সকালবেলা একটু সবাই দেরিতেই ঘুম থেকে উঠেছে। সবাই ঘুম থেকে ওঠা মাত্রই আয়নের আম্মু সবাইকে নাস্তার টেবিলে ডেকে নিল আর নাস্তা সার্ভ করলো। সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হতেই আয়নের দাদু আয়নের বাবাকে বলে সবকিছুর ব্যবস্থা করতে। আজ বাড়িতেই
ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান করা হবে। আর সেই সঙ্গে আয়নের দাদু এটাও বলে নদীর মা বাবাকে খবর দিতে, তাদের যদি ইচ্ছে হয় তাহলে আসবে, আর যদি না হয় তাহলে তো নাই। আয়নের দাদুর কথা অনুযায়ী সবকিছু সেভাবেই করা হয়। নদীর আম্মুকেও ফোন করা হয়, উনি আসবেন না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেন। তাই ওনার অনুপস্থিতিতেই তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। আজ বিয়ের প্রায় 5 বছর পার হয়ে গেছে। ইতিমধ্যেই নদী আর আয়ানের সংসারে ছোট্ট একটা পরী এসেছে। পরীটার বয়স সবে মাত্র 2 বছর, আলতো আলতো করে কথা বলাও শিখেছে। সেদিন বিকেলবেলা নদী রান্না করে কাজ করছিল, আর আয়ন সবে মাত্র অফিস থেকে এসেছে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপ দিতে তার ছোট্ট মেয়ে বৃষ্টি দৌড়ে গিয়ে তার আম্মুকে বলতে থাকে, আম্মু আম্মু, পাপা এসেছে, তুমি দরজাটা খুলে দাও। ওরে বাবা রে বাবা, বাবার জন্য বলি এত দরদ, বাসায় এসে কলিং বেল চাপ দিতে না দিতেই আমাকে হুকুম করা হচ্ছে। আম্মু, পাপা অফিস থেকে তোলে এসেছে, তুমি তাড়াতাড়ি দরজাটা তুলে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে নদী এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। আর তখনই আয়ন বাড়ির ভিতর প্রবেশ করলো। আয়ন প্রতিদিনই অফিস থেকে এসে নদীকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খাবে। আজকেও সেটাই করেছিল, কিন্তু তখনই সেটা দেখে ফেলে বৃষ্টি, আর এটা দেখে বলতে থাকে, কি মজা, পাপা আম্মুকে পাপি দিয়েছে। মেয়ের এমন কথাই লজ্জায় পড়ে গেল আয়ন আর নদী দুজনেই। আয়ন তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিয়ে বৃষ্টিকে কোলে তুলে নিল, আর তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল। আর এভাবেই সুখে শান্তিতে চলছিল তাদের দুষ্টু মিষ্টি ছোট্ট সংসার। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।